হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। সাহেল ভাইয়ার কণ্ঠে ঘাড় ফিরিয়ে দরজার দিকে ফিরে তাকালাম আমি তাকাতেই মুচকি হাসলেন উনি। উনার পেছন থেকে বেরিয়ে এলেন একটি মেয়ে, নিঃসন্দেহে অসম্ভব সুন্দরী একটি মেয়ে। মেয়েটির সাথে চেহারায় কোনো মিল নেই আমার, কিন্তু কোথায় একটা খুব মিল। আমি অবাক চোখে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। মেয়েটি ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলে উঠল, রোদ, রাইট? আমি মাথা নাড়লাম। মেয়েটি মিষ্টি করে হাসল, মাথা দুলিয়ে বলে উঠল, সাহেল না বললেও আমি চিনে ফেলতাম তোমায়। এই কয়েক মাস সাহেলের থেকে তোমার এত ডেসক্রিপশন শুনেছি যে চিরোদ খে নামক মানুষটা এখন পুরো মুখস্থ আমার। এর পরেও যদি না চিনতে পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। একটু থেমে, তুমি আসলেই অনেক কিউট। সাহেল যেমনটা বলেছিল তার থেকেও বেশি কিউট। আমি হাসলাম, হাসি মুখেই বলে উঠলাম, আপনি আমার থেকে আরও বেশি কিউট আপু। আমার কথায় আবারও হাসলেন উনি। শুভ্রর দিকে তাকিয়ে বলে উঠলেন, শুভ্র, তোর বউয়ের কথাগুলোও কি মিষ্টি রে। শুভ্রকে তুই কি করে সম্বোধন করায় অবাক হলাম আমি। চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকাতেই মুচকি হাসলেন উনি। হাসি মুখেই বলে উঠলেন, আমি কিন্তু খুব অবাক হয়েছি। তুই এতদিন পর হঠাৎ হারিয়ে গিয়েছিলি, আবার হঠাৎই উদয় হলি, তাও এক্কেবারে এই ছাগলটার বউ হয়ে। তার মানে তুই আমার ভাবি? ওহ মাই গড! আবারও হাসল মেয়েটি। এই মেয়ে কি হাসি ছাড়া কথা বলতে পারে না নাকি? মেয়েটা হাসি মুখেই বলে উঠলেন, হুট করে বাবার পোস্টিং হয় কলকাতায়, তাই হুট করেই ওখানে চলে যাই। কাউকে বলার সুযোগ হয়ে ওঠেনি। এত বছর পর দেখা হবে ভাবতেও পারিনি। একদিন হঠাৎ করেই এয়ারপোর্টে এই হিরোর সাথে দেখা হলো। বিয়ের বয়সটাও হয়ে গেছে, ছেলেও মাশাল্লাহ ফিট খাওয়ার মতো, তাই ভাবলাম বিয়েটা করেই নিই। ওদের কথা শুনে বুঝতে পারলাম উনাদের পুরনো পরিচিতি। শুভ্র হয়তো আরও কিছু বলতেন, তার আগেই সাহেল ভাইয়া আপুটাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে উঠলেন, হয়েছে ম্যাডাম, বাকি গল্প করার জন্য অনেক সময় আছে, এখন ফ্রেশ হয়ে রেস্ট নিন। শরীরের নাই ঠিক আর এসেই গল্প শুরু করে দিয়েছে। সানশাইন, আমাদের জন্য কোনো রুম? আসলে এত লম্বা জার্নি করে এসেছি, আমারটা বাদ দিলেও নাবিলার রেস্ট দরকার খুব। জি ভাইয়া, ওপরের তলায় আমাদের পাশের রুমটায়। ওহ থ্যাঙ্কস, কিন্তু বাকি সবাই কোথায়? ভাইয়া আর মামু অফিসে, আপু রুমে রেস্ট নিচ্ছে, দিদা আর মামানি একটু বাইরে গেছেন। এক নিঃশ্বাস। আমার কথা শেষ হতেই হেসে উঠলেন সবাই। শুভ্র আমার দুকাঁধে হাত রেখে মুখে হাসি টেনে বলে উঠলেন, একটু নিঃশ্বাস নাও মহারানী, দম ফুরিয়ে যাবে তো। এই সাহেল, তোরা যা রেস্ট নে। ওকে। রুমে বসে টিভি দেখছিলাম, ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন শুভ্র। হাত থেকে রিমোটটা ছিনিয়ে নিয়ে টিভিটা অফ করে দিলেন উনি। আমি রাগী চোখে তাকাতেই মিষ্টি হেসে বিছানায় শুয়ে পড়লেন। ডান হাতে আমাকে টেনে বুকের উপর ফেলে শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, টিভিতে কি দেখো? এত সুন্দর একটা হাজব্যান্ড থাকতে কেউ টিভি দেখে? তার থেকে আমাকে দেখো। আমি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা চালালাম। উনি আমাকে আরও জোরে শক্ত করে চেপে ধরলেন। কিছুক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে চুপ করে শুয়ে রইলাম আমি। ধীর কণ্ঠে বলে উঠলাম, সাহেল ভাইয়ার বুকে কেমন লাগলো আপনার? ভালো, শুধু ভালো, আর কিছু না। বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছি না। তবে তুমি আর নাবিলা একদম বিপরীত দুটো ক্যারেক্টার, তবুও অদ্ভুতভাবে তোমাদের দুজনের মধ্যে বেশ মিল আছে। উনার কথায় ভ্রু কুঁচকালাম আমি। যেমন? তোমাদের স্কিন টোন সেইম, গায়ের রঙের সাথে আরেকটা জিনিস মিলে, তা হলো গলায় ওই তিল। আর সবচেয়ে মিল যে জায়গাটা তা হলো হাসি। একদম একরকমভাবে হাসো তোমরা দুজন। চেহারা মিল না থাকলেও হাসলে কেমন যেন একরকম লাগে দুজনকে। আর অমিল কোনগুলো? নাবিলা আমার রোদ পাখির মতো এত রাগী না, একদমই চুপচাপ। আমার বউয়ের মতো এত বকবক আর শয়তানি বুদ্ধি ওর মাথায় নেই। আমার জানা মতে আজ যেটুকু কথা বলল সেটাই ওর জন্য সবচেয়ে বেশি কথা বলা।
আর আমার বউয়ের ক্ষেত্রে আজকেই তার সর্বনিম্ন কথা বলা। নাবিলা খুবই বুদ্ধিমতী একজন মেয়ে, ভাবনাচিন্তা এবং ঠান্ডা মাথার মানুষ সে। আর তুমি তো থাক, আর বলতে হবে না। দিন দিন আপনার ঝুলিতে আমাকে নিয়ে প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে। আমি সত্যিই ফাউল একটা মেয়ে। সেদিক অ্যাক্সিডেন্টলি বিয়েটা হওয়ার ফলে লাইফটাই নষ্ট হয়ে গেছে আপনার। ছাড়ুন প্লিজ। কি বলছো এসব রোদ? ছাড়ুন আমায়। আরে বাবা, হঠাৎ করে কি হলো বলবে তো? কিছুই হয়নি, ছাড়ুন আমায়। আসলেই আপনার নাবিলা আপুর মতো বউ দরকার ছিল। ব্যাপার না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, সেটা গ্রেন্টেড বলে আমার পর অমন গোছালো টাইপ মেয়ে বিয়ে করে নিয়েন। এবার আমি তাড়াতাড়ি মরে। এটুকু বলতেই আবারও গালে পড়ল শক্ত হাতের এক চোর। আমাকে বুক থেকে ঠেলে সরিয়ে দিয়ে পাশের টেবিল ল্যাম্পটা ছুঁড়ে মারলেন দেয়ালে। মুহূর্তেই ঝনঝন শব্দে কান ঝালাপালা হয়ে গেল আমার। আমি স্তব্ধ হয়ে বসে আছি। ল্যাম্পের পাশে রাখা কাচের জগটাও ফ্লোরে ছুঁড়ে ফেললেন উনি। ঠিক তখনই দরজার উপাস থেকে সাহেল ভাইয়ার কণ্ঠ ভেসে এলো। শুভ্র, কি হয়েছে? সাহেল ভাইয়ার কণ্ঠ কানে আসতেই জোরে নিঃশ্বাস ফেললেন শুভ্র। নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে উঠলেন, নাথিং ইয়ার। হাত লেগে ল্যাম্পটা পড়ে গেছে। তোরা রেস্ট নে। সিউর। ইয়াহ। সাহেল ভাইয়া দরজা থেকে সরে যেতেই আমার দিকে ফিরে তাকালো শুভ্র। আমি মাথা নিচু করে বসে আছি চুপচাপ। উনি আবারও আমার কাছে এসে বসলেন। হাত টেনে দুহাতে জড়িয়ে ধরে বললেন, মেরেছি বলে রাগ করেছ? আমি মাথা নাড়লাম, যার অর্থ আমি রাগ করিনি। উনি অবাক হয়ে বললেন, তবে কি মন খারাপ করেছ? উহুম। সত্যি রাগ করনি? কেন রাগ করনি? কত জোরে মারলাম তোমায়। সরি। ইটস ওকে। আমি রাগ করিনি, তবে গালে ব্যথা লাগছে খুব। এত জোরে কেউ মারে? একটু আস্তে মারলেই তো হতো। আমার কথায় হেসে উঠলেন শুভ্র। হাসি মুখটা হঠাৎই গম্ভীর করে বলে উঠলেন, এমন কথা কেন বলো যে কথায় হার্ট হই আমি? এই কথাটা যদি আমি বলতাম তাহলে কি তোমার ভালো লাগতো বলো? তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। তারপরও এমন কথা কেন বলো? তোমার চঞ্চলতা, রাগ, অভিমান এইসব মিলিয়েই তুমি, আর এই তুমিটাকেই ভালোবাসি আমি, রোদ পাখি। আমার ভালোবাসায় কোনো সেকেন্ড অপশন নেই। ফার্স্ট অ্যান্ড লাস্ট অপশন দুটোই তুমি। আর আসছে নাবিলার কথা, আমি তো জাস্ট তোমাদের মধ্যেকার পার্থক্যটা বলছিলাম রোদ পাখি, আর কিছুই না। এখন গাল দেখি ইস একদম লাল হয়ে গেছে। সো সরি। আর হবে না। কথাটা বলে আমার গালে চুমু দিতে নিতেই সরে গেলাম আমি। শুভ্র অবাক চোখে তাকিয়ে বললেন, কি হলো? আমি আপনার সাথে রেগে আছি। কিন্তু মাত্রই তো বললে যে রেগে নেই। এই রাগ চরের জন্য নয়। ওটা তো চাইলে আবারও মারতে পারেন। আমাকে চড় মারার অধিকার আপনারই সবচেয়ে বেশি, বাট রাগ আমার সে জায়গায় নয়, অন্য জায়গায়। সো দূরে থাকুন। আপনার সাথে কথা বন্ধ। আরে কারণটা তো বলবে, নয়তো বুঝব কিভাবে? বুঝতে হবে না। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেলাম আমি। পেছন থেকে শুভ্রর কণ্ঠ কানে এলো, রোদ, এই রোদ, শুনো না। রুম থেকে বেরুতেই সাহেল ভাইয়ার সাথে দেখা। আমাকে দেখেই মুচকি হাসলেন উনি। হাসি মুখেই বললেন, শুভ্র কোথায়? ওকে একটু দরকার। এটুকু বলতেই হুড়মুড় করে বেরিয়ে এলেন শুভ্র। দরজার সামনে সাহেল ভাইয়াকে দেখে খানিকটা অপ্রস্তুত হলেন উনি। জোরপূর্বক একটা হাসি দিয়ে বলে উঠলেন, আরে সাহেল, তুই এখানে? তোর কাছেই এসেছিলাম। চল বাইরে যাব। সাব্বিররা ক্যাম্পাসে এসেছে, দেখা করে আসি। আচ্ছা বাট। কোনো কিন্তু নয়, চল। আমার দিকে তাকিয়ে। আর সানশাইন, নাবিলার দিকে একটু খেয়াল রেখো প্লিজ। এসেও দুবার বমি করেছে, শরীরটা খুবই দুর্বল। রুমে একা আছে, অপরিচিত জায়গা, একটু চেক করো কেমন? ওকে ভাইয়া, চিন্তা করবেন না, খেয়াল রাখব। সাহেল ভাইয়া শুভ্রকে টেনে টুনে বের করে নিয়ে যেতেই নাবিলা আপুর ঘরে উকি দিলাম আমি। আপু বই পড়ছিলেন। আমাকে উকি দিতে দেখেই বলে উঠলেন, ভেতরে চলে এসো রোদ। আমি কিছুটা অপ্রস্তুত হলাম। মুখ কাচুমাচু করে ভেতরে ঢুকে গেলাম আমি। আমার দৃষ্টি উনার গলায়। শুভ্র উনার গলার তিলটাও খেয়াল করেছে।
কথাটা ভেবেই শুভ্রর সবটা চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আমার। নিজের রাগ কন্ট্রোল করে বিছানায় গিয়ে বসলাম আমি। আপু বইটা পাশে রেখে সোজা হয়ে বসলেন। বালিশটা কোলে নিয়ে হাসি মুখে বলে উঠলেন, এসেছ, বেশ করেছ। একা একা বোর হচ্ছিলাম খুব। সাহেল বলেছিল তুমি নাকি খুব বেশি কথা বলো। কই, আমার সাথে তো বলছো না। আমাকে পছন্দ হয়নি তোমার? ছি ছি, কি বলছেন আপু? পছন্দ হবে না কেন? আপনি তো অনেক কিউট। আমার কথায় হাসলেন উনি। আমি আমতা আমতা করে বলে উঠলাম, আপু, আপনি প্রেগন্যান্ট? কতদিন হলো? প্রায় 4 মাস। ওহ, গ্রেট। আমার মনে হয় মেয়ে হবে। আপনার কি মনে হয় আপু? জানি না, তবে আমি আর সাহেল চাই ছেলে হোক। তাহলে তোমার মেয়েকে নিয়ে যেতে পারবো আমাদের বাসায়। কথাটা শুনেই হেসে উঠলাম আমি। আমার যদি ছেলে হয় তখন? তাহলে এক বালতি আফসোস, তবে আমার মনে হয় তোমার মেয়ে হবে। কথাটা বলেই থামলেন উনি। কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠলেন, শুভ্রকে কতটুকু ভালোবাসো রোদ? উনার প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হলাম আমি। জানি না, তবে এটুকু জানি উনাকে ছাড়া শ্বাস নিতে পারবো না। আমার কথায় হালকা হাসলেন নাবিলা আপু। আমার ডান হাতটা নিজের হাতে নিয়ে একটু চাপ দিয়ে ধরে বলে উঠলেন, শুভ্রকে ভালোবাসার জন্য থ্যাঙ্কস রোদ। আমি অবাক হয়ে উনার দিকে তাকালাম। বিস্মিত গলায় বললাম, মানে? তুমি শুভ্রকে ভালোবাসো বলেই সাহেলকে পেয়েছি আমি। তুমি হয়তো জানো না সাহেল তোমাকে কতটা ভালোবাসে। হয়তো এখনো বাসে। এতে কোনো অভিযোগ নেই আমার, কারণ আমি জানি ও আমাকেও প্রচণ্ডরকম ভালোবাসে। একটা ছেলে তখনই কাউকে হারানোর ভয় পায় যখন সে কাউকে প্রচণ্ডরকম ভালোবাসে, আর সাহেলের মনে আমাকে হারানোর ভয়টা প্রবল। তবু আমার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। এই কষ্টটা আমার জন্য নয়, কষ্টটা সাহেলের জন্য। আমাদের বিয়ের আগের দিন ওর বলা প্রতিটি কথায় আমার কানে বাজে রোদ। ও বলেছিল, নাবু, পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা কি জানো? পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা হলো কাঁদতে না পারার কষ্ট। আর এই কষ্টটাকে হাসির পেছনে ঢেকে রাখাটা আরও বেশি কষ্টের। এই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি অসহায় যারা কাঁদতে পারে না, আর আমার তো কাঁদার অধিকারটুকুও নেই নাবু। কিভাবে কাঁদব বলো? নিজের বেস্ট ফ্রেন্ডের সুখের পরিবর্তে কি কাঁদা যায়? ওর সামনে ভেজা চোখে কিভাবে দাঁড়াবো আমি? কিন্তু বিশ্বাস করো নাবু, আমারও কাঁদতে ইচ্ছে করে, চিৎকার করে কেঁদে পুরো পৃথিবীকে বলতে ইচ্ছে করে আমারও কষ্ট হচ্ছে, আমিও পুড়ছি, জ্বলছি, শেষ হয়ে যাচ্ছি। জানো নাবু, সানশাইন আর শুভ্রকে একসাথে দেখলে মাঝে মাঝে সানশাইনকে খুন করে ফেলতে ইচ্ছে করত, নয়তো নিজে মরে যেতে ইচ্ছে করত। কিন্তু তা কি সম্ভব বলো? নিজেকে শেষ করার ক্ষমতা আমার নেই, আর সানশাইনকে শেষ করার ক্ষমতা আমার আরও নেই। যে মেয়ের চোখের এক ফোঁটা জ্বলেই শরীর অস্থির করে আসে তাকে কি করে মারা যায় বলো? আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা যেমন সত্য ঠিক তেমনি সত্য হলো আমি সানশাইনকেও ভালোবাসি। তোমাদের দুজনকে এক পাল্লায় মাপতে পারবো না আমি। তুমি তো তুমিই নাবু। আমার সবটা জুড়েই আছো, কিন্তু ওকেই ভুলে যেতে পারছি না আমি। ভুলে যাওয়া কি এত সহজ বলো? আমি চেষ্টা করছি নাবু, আমাকে একটু সময় দাও। জানি না পারবো কিনা, তবু চেষ্টা করছি। জীবনের প্রথম ভালোবাসা ছিল ও, প্রথম অনুভূতি। সে যদি আমার স্মৃতি হিসেবে থেকে যায় তোমার কি খুব কষ্ট হবে নাবু? আমার সবটা তো তোমারই, তবুও সেদিন আমি বলেছিলাম না, হবে না। ও আমাকে ভালোবাসে, এটাই আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। মানুষ যে বলে ভুল বলে রোদ, সত্যিটা হলো ভালোবাসা ভুলা যায় না। মনের কোথাও না কোথাও থেকেই যায় সেই অনুভূতি। আমি হ্যাপি যে সাহেল তার জীবনটাকেই আমার সামনে তুলে ধরেছে। কিচ্ছু লুকাইনি, কিচ্ছু না। নাবিলা আপুর কথায় আমি চরম অস্বস্তিতে পড়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার অস্বস্তি হয়তো বুঝতে পারছিলেন উনি, তাই একটু হালকা হেসে বলে উঠলেন, এই যা, তোমাকে অস্বস্তিতে ফেলে দিলাম। সরি বোন, তবে তোমার সাথে কিন্তু আমার বেশ মিল আছে। সেটা কি খেয়াল করেছ? আমি কিছু বলতে যাব তার আগেই সাহেল ভাইয়া রুমে ঢুকলেন। হাসি মুখে বলে উঠলেন, হেই গার্লস, কি করা হয়? আমরা দুজনেই মুচকি হাসলাম। নাবিলা আপু বললেন, গল্প করা হয়। সাহেল ভাইয়া হেসে নাবিলা আপুর কপালে হাত রেখে জ্বর চেক করতে করতে বলে উঠলেন, বাহ,
এখানে এসে সানশাইনের হাওয়া লেগেছে তোমার। বোবার মুখে কথা ফুটেছে। উনার কথায় হেসে উঠলাম আমি। নাবিলা আপু রাগী চোখে তাকালেন। সাহেল ভাইয়া সেদিকে পাত্তা না দিয়ে বললেন, বমি হয়েছে আরও? শরীর খারাপ লাগছে? উহুম। রোদের সাথে গল্প করতে করতে শরীর খারাপের কথা ভুলে গিয়েছিলাম। এনিওয়ে, তুমি এত তাড়াতাড়ি ফিরলে যে? বুয়ের আদেশ শিরধার্য। বউ যখন বলেছে 10টার আগে রুমে থাকা চাই, তো বাইরে কি করে থাকি? এনিওয়ে থ্যাঙ্কস সানশাইন। নাবিলার সাহেল ভাইয়ার কথার মাঝেই দরজায় টোকা পড়ল। তিনজনেই ঘাড় ঘুরিয়ে দরজায় তাকাতেই শুভ্রকে চোখে পড়ল। উনার মুখে মিষ্টি হাসি। আমরা তাকাতেই বলে উঠলেন, আসতে পারি? আয়। তুই জীবনে নখ দিয়ে রুমে ঢুকেছিলি, তখন আর এখনের মাঝে পার্থক্য আছে না? এখন আমাদের নাব্বু বেবি, আমার ভাবি বলে কথা, প্রাইভেসি আছে না? শুভ্রর কথায় চোখ গরম করে তাকালেন নাবিলা আপু। রাগী গলায় বললেন, চর না খেতে চাইলে চুপ কর। তুই আমার দেবর, সো সাবধানে কথা বল, নয়তো কানমলা। উনার কথার মাঝেই উঠে দাঁড়ালাম আমি। দরজার দিকে হাঁটা দিতেই আমার হাত ধরে ফেললেন শুভ্র। অবাক হয়ে বললেন, কোথায় যাও? আমি হাত ছাড়িয়ে চলে যেতে নিলে আবারও হাত চেপে ধরলেন উনি। সাহেল ভাইয়াদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে উঠলেন, তোরা রেস্ট নে। পিচ্চিটা রাগ করেছে, আগে রাগ ভাঙাই। বাই গাইস। কথাটা বলে উনাদের সামনেই কোলে তুলে নিলেন আমায়। পাশাপাশি রুম হওয়ায় দ্রুত ঢুকে গেলেন রুমে। বিছানায় বসিয়ে দিয়ে বললেন, এখনো রেগে আছো? আমি কিছু না বলে বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম চুপচাপ। উনি অবাক চোখে তাকিয়ে আছেন। কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠলেন, আজব, এটা কি হলো? আরে এত রাগ কেন? কি করেছি আমি? না বললে বুঝবো কিভাবে?